অবশেষে ২০ মাস পর আওয়ামী লীগের বিজয় শুরু। বাতিল হয়ে গেল শেখ হাসিনার ফাঁসির রায়। লন্ডন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইনি নোটিশ। তারেক রহমানের হাতে সময় মাত্র ১৪ দিন। ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে আইসিটিকে এই আইনি নোটিশ পাঠায়। ওই নোটিশে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরে ল ফার্মটি জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে। তারা সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছে যে এই যে অবৈধ এবং পক্ষপাত দুষ্ট রায় দেওয়া হয়েছে সেটা এখনই ভয়েড ঘোষণা করা হোক, সেটা বাতিল করা হোক। এবং তারা বলেছে যে কোনো পদক্ষেপ যাতে নেওয়া না হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন করার জন্য। আওয়ামী লীগ যখন ফিরবে তখন কালবৈশাখী ঝড়ের ন্যায় সবকিছু লন্ডভন্ড করে দিয়ে ফিরবে। ইতিহাসের সেরা প্রত্যাবর্তন হবে এইটা নিশ্চিত। জুন মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আগের মতো সক্রিয় রূপে ফিরে আসার জন্য অনেক বেশি চেষ্টা চালাচ্ছে এবং এই বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে যাচ্ছে নতুন দশমুখ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ভাবছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু করছে না কেন, তাদের জন্যই আজকের সুখবর। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা হয়তো বিষয়টি জেনে গেছেন যে জাতিসংঘ থেকে কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আবারও চিঠি দেওয়া হয়েছে আওয়ামী লীগের উপর থেকে কার্যক্রম নিষেধাজ্ঞাটা তুলে নেওয়ার জন্য। দর্শক, এরপর এবার লন্ডন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইনি নোটিশ দেওয়া হয়েছে যাতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফাঁসির রায় দিয়েছে সেই ফাঁসির রায়টা বাতিল করার জন্য। আর এই কাজের জন্য সেই লন্ডন ভিত্তিক আইনি সংস্থা সময় দিয়েছে মাত্র 14 দিন। অর্থাৎ বর্তমান সরকারের কাছে সময় আছে মাত্র 14 দিন। এই 14 দিনের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে হবে এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিচার করতে হবে। দর্শক, বিশ্লেষকরা মনে করছেন যে এবার হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল হতে চলেছে। যদি ফাঁসির রায়টি বাতিল না হয় তাহলে সেই আইনি সংস্থা কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে দিবে বর্তমান সরকারের বিরুদ্ধে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে। প্রিয় দর্শক, আপনি কি চান? আপনিও কি সেই লন্ডন ভিত্তিক আইনি সংস্থার মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল চান, নাকি বহাল থাকুক সেটাই চান? তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে এই বার্তা দিয়েছে। ল ফার্মটি গত 30 মার্চ ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে আইসিটিকে এই আইনি নোটিশ পাঠায়। ওই নোটিশে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরে ল ফার্মটি জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে। বলেছে 14 দিনের মধ্যে চিঠির জবাব না পেলে বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাবে, যার অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়ে মামলা লড়ার আগে শেখ হাসিনা একটি প্রি অ্যাকশন প্রোটোকল পাঠালো, যেটির মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পথ তৈরি হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, প্রায় 20 মাস পর কেন এমন আইনি নোটিশ দিলেন শেখ হাসিনা? বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আইসিটির চিফ প্রসিকিউটর পাল্টে ফেলেছে এবং নতুন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় নথিপত্র পরীক্ষা করে দেখারও ঘোষণা দিয়েছিল। এর মধ্যে প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে, বিচারকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সিসিটিভির ফুটেজ গায়েব হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের এমন নানা বিব্রতকর পরিস্থিতিতে এই চিঠি কি নতুন কিছুর ইঙ্গিত করে? আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের ঠিক 1 সপ্তাহ আগে এই চিঠির মাধ্যমে সরকারকে কি বিষয়টি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষ থেকে লন্ডনের ল ফার্ম যে চিঠি দিয়েছে সেটির আইনি তাৎপর্য কি হতে পারে? বিশেষ করে 14 দিন পর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে সেটি কি পরিকল্পিত আন্তর্জাতিক আইনি লড়াইয়ের আগাম কোনো বার্তা? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন 20 মাস হতে চলল। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামল শেষ হয়েছে এবং গত
4ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে গত বছর 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে একটি মামলায় মৃত্যুদণ্ড দেন। এছাড়া অন্য কয়েকটি মামলায় তার বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজা ঘোষণা করা হয়। গত 20 মাসে ট্রাইব্যুনাল এবং বিচারের বিরোধিতা করে শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দিলেও তার পক্ষ থেকে কোনো সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এই প্রথমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে তার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি দিয়েছে যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি। 1937 সালে প্রতিষ্ঠিত লন্ডনের কিংসলে ন্যাপলি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং বহুমুখী ল ফার্ম। 30 মার্চ পাঠানো এই চিঠিতে অবিলম্বে ট্রাইব্যুনালের আদেশ বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক আইন মেনে নোটিশ দিয়ে এবং শেখ হাসিনার পছন্দের আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করে নতুন ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয়। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে পাঠানো 10 পাতার ওই চিঠির একটি কপি আমাদের হাতে এসেছে। চিঠিতে শেখ হাসিনার মামলার বিচার প্রক্রিয়ার বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি চিহ্নিত করে সে বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে। তবে এই চিঠি পাঠানোর মধ্য দিয়ে ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়ার বৈধতা স্বীকার করা হচ্ছে না উল্লেখ করে কিংসলে ন্যাপলির পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করার অধিকার রাখেন। কিংসলে ন্যাপলির চিঠিতে স্পষ্ট করা হয়েছে শেখ হাসিনা এই বিচার প্রক্রিয়াকে কখনোই বৈধতা দেননি এবং একে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত প্রহসনের বিচার হিসেবে গণ্য করছেন। প্রশ্ন হলো 20 মাস পর কেন এ ধরনের আইনি নোটিশ পাঠালেন শেখ হাসিনা? আওয়ামী লীগের একাধিক সূত্র ও আইন বিশেষজ্ঞদের মতে কিংসলে ন্যাপলি তাদের চিঠির শেষে 14 দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছে, যার অর্থ হলো আগামী 13ই এপ্রিলের মধ্যে জবাব দিতে হবে। আইনি পরিভাষায় একে লেটার বিফোর অ্যাকশন বা মামলার পরবর্তী পদক্ষেপ বলা হয়। যদি 14 দিনের মধ্যে ট্রাইব্যুনাল বা বাংলাদেশ সরকার এই চিঠির কোনো সন্তোষজনক জবাব না দেয়, তবে কিংসলে ন্যাপলি দাবি করবে তারা ঘরোয়া প্রতিকার বা ডোমেস্টিক রেমিডিস পাওয়ার সব চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কিংসলে ন্যাপলি চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে জবাব না পেলে তারা বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নিয়ে যাবে। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের নিয়ম অনুযায়ী কোনো আন্তর্জাতিক সংস্থায় অভিযোগ করার প্রধান শর্ত হলো দেশের ভিতরের সব আইনি পথ বা প্রতিকার বন্ধ হওয়া। কিংসলে ন্যাপলি এই চিঠির মাধ্যমে প্রমাণ করতে চাইছে বাংলাদেশে তারা আর কোনো ন্যায় বিচার আশা করতে পারে না, তাই আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে কিংসলে ন্যাপলি সেই গ্রাউন্ড তৈরি করে রাখলো। আন্তর্জাতিক অপরাধ আদালত বিশেষজ্ঞরা বলছেন আইসিসিতে কোনো ব্যক্তি সরাসরি মামলা করতে পারেন না, কারণ এটি কোনো দেওয়ানি আদালত নয়। তবে রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বেসরকারি সংস্থা আইসিসি প্রসিকিউটরকে কোনো অপরাধ সম্পর্কে তথ্য দিতে পারে। কিংসলে ন্যাপলি আইসিসি প্রসিকিউটর বরাবর একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে, যাকে বলা হয় কমিউনিকেশন। এতে দাবি করা হবে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার হয়েছে সেটি আসলে প্রহসনের বিচার এবং এটি নিজেই একটি মানবাধিকার বিরোধী অপরাধ। কিংসলে ন্যাপলি আইসিসির কাছে দাবি করবে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ন্যায্য বিচার দিতে অক্ষম বা অনিচ্ছুক। যদি আইসিসি প্রসিকিউটর মনে করেন এই তথ্যগুলোর ভিত্তি আছে, তবে তিনি একটি প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রাথমিক তদন্ত শুরু করবেন। যদিও আইসিসি কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ আদালতের রায় সরাসরি বাতিল করতে পারে না, তবে তারা যদি এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে, তবে তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। দর্শক, কিংসলে ন্যাপলি তাদের চিঠিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তার বিচারিক প্রক্রিয়া নিয়ে 6টি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার বিচার এমন এক বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ ও সমর্থকদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিক নিবর্তন ও নির্যাতনমূলক পদক্ষেপ চলমান ছিল। 2025 সালের মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি রাজনৈতিক সহিংসতা, অপরাধীদের দায়মুক্তি এবং আওয়ামী লীগপন্থী আইনজীবীদের গ্রেপ্তারের মতো ঘটনা ঘটেছে। এমনকি আওয়ামী লীগ সম্পৃক্ত আইনজীবীদের উপর শারীরিক হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়। চিঠিতে এরই মধ্যে আইসিটি নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যেসব অভিযোগ তুলেছেন সেগুলোর রেফারেন্স তুলে ধরে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার 4টি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা মামলার বিচার করার কোনো আইনি এখতিয়ার আইসিটি নেই, কারণ 1973 সালের আইসিটি আইনটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রণয়ন করা হয়েছিল। নির্দিষ্ট ঐতিহাসিক সময়কালের বাইরে এই ট্রাইব্যুনালের বিচার করার কোনো ম্যান্ডেট ছিল না। কিন্তু 2024 সালের আগস্ট মাসে অন্তর্বর্তী প্রশাসন জুলাই মাসে বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত অপরাধের বিচারের জন্য এই আইন সংশোধন করে, যা ট্রাইব্যুনালের সাংবিধানিক উদ্দেশ্যের বাইরে একটি বেআইনি সম্প্রসারণ। জুলাইয়ের সময়কার ঘটনাবলী বাংলাদেশের সাধারণ ফৌজদারি আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। বর্তমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইন, বিশেষ করে আইসিসিপিআর এর 14-1 অনুচ্ছেদ অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া চিঠিতে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয় আইসিটির বিচারিক বেঞ্চ এবং প্রসিকিউটর টিম বিরোধী দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দ্বারা পুনর্গঠন করা হয়েছে। আগের বিচারকরা আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়া কিংবা অপসারিত হওয়া সত্ত্বেও তাদের কোনো ব্যাখ্যা ছাড়াই সরিয়ে দেওয়া হয়।
পরে অন্তর্বর্তী সরকার হাইকোর্টের 23 জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেয় এবং কয়েকদিনের মধ্যে সেখান থেকে 3 জনকে নিয়ে আইসিটির নতুন বেঞ্চ গঠন করা হয়। এছাড়াও ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরীর সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। অপর বিচারক বিচারপতি শফিউল আলম মাহমুদের সঙ্গে বিএনপির প্রকাশ্য সম্পর্ক রয়েছে এবং তাকে ট্রাইব্যুনালে নিয়োগের মাত্র 6 দিন আগে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বিতর্কিত অভিযোগটি এসেছে বিচারপতি শফিউল আলম মাহমুদের বিরুদ্ধে, যিনি বিচার চলাকালে মন্তব্য করেছিলেন যে আসামিকে ফাঁসির দড়ি থেকে বাঁচানোর জন্য আইনজীবীদের চেষ্টা করা উচিত, যা শেখ হাসিনার আইনজীবীরা পূর্ব নির্ধারিত অপরাধী সাব্যস্তকরণ বা প্রি ডিটারমিনেশন অব গিল্ট হিসেবে দেখছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া চিঠিতে বর্তমান প্রসিকিউটর টিমকে পক্ষপাতমূলক বলে মন্তব্য করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আইসিটির সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জামাত ইসলামীর নেতাদের আইনজীবী ছিলেন এবং তিনি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক। তিনি বিচার চলাকালীন সময়ও দলের সমাবেশে অংশ নিয়েছেন। 2025 সালের মার্চ মাসে তাজুল ইসলাম একটি সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিলেন। এছাড়া প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে, যা ট্রাইব্যুনালের বৈধতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। চিঠিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে শেখ হাসিনার বিচার কাজ এগিয়ে নেওয়া হয়েছে দাবি করে বলা হয়, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন হিউম্যান রাইটস ইনস্টিটিউট জানিয়েছে চার্জ গঠন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি। এছাড়া শেখ হাসিনাকে তার নিজের পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গেও শেখ হাসিনার যোগাযোগ বা নির্দেশনার কোনো সুযোগ ছিল না। শেখ হাসিনার চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে, যা প্রমাণ করে যে তার অনুপস্থিতি স্বেচ্ছায় ছিল না এবং অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই যৌক্তিক নয়। আন্তর্জাতিক মানদণ্ড এবং ICCPR এর 14 অনুচ্ছেদে ন্যূনতম গ্যারান্টি ছাড়া এই ধরনের ত্রুটিপূর্ণ প্রক্রিয়া মৃত্যুদণ্ড আরোপ করা মূলত সামারি এক্সিকিউশন বা সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকরের শামিল। চিঠির শেষ অংশে শেখ হাসিনার পক্ষে কিংসলি ন্যাপলি ল ফার্ম কয়েকটি দাবি উল্লেখ করেছে। সেগুলো হলো, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়ার রায় এবং সাজা আইনিভাবে বাতিল ঘোষণা করতে হবে। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ভবিষ্যতে যে কোনো বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড মেনে যথাযথ নোটিশ দিয়ে এবং নিজস্ব পছন্দের আইনজীবীর উপস্থিতিতে স্বাধীন ট্রাইব্যুনালে করতে হবে। আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আইনজীবী ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। আইসিটি এবং বাংলাদেশ সরকারকে উপরোক্ত ত্রুটিগুলো স্বীকার করে তার সংশোধনের ব্যবস্থা নিতে হবে। এসব বিষয়ে বাংলাদেশ সরকার ও ট্রাইব্যুনাল কি পদক্ষেপ নিতে যাচ্ছে তা 14 দিনের মধ্যে নিশ্চিত করার অনুরোধ জানানো হয় চিঠিতে। কিংসলি ন্যাপলি চিঠিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দিয়েছে, বিসি সরকার তাকে মূলত একটি কূটনৈতিক ও জনমত তৈরির কৌশল হিসেবে দেখছেন। এখানে 3টি উপায়ে কাজ করা হতে পারে। প্রথমত, কমপ্লেন্ট প্রসিডিওর, যেটির মাধ্যমে গোপনীয় পদ্ধতিতে মানবাধিকার কাউন্সিলে সরাসরি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা। বিশেষজ্ঞরা মনে করেন, ইতিমধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, দলটির নেতাকর্মীদের উপর নির্যাতনের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে। পাশাপাশি আইসিটির বিচার প্রক্রিয়া এবং এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে এরই মধ্যে যেসব অভিযোগ উঠেছে সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রসিকিউটর BM সুলতান মাহমুদ সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে সেটেলমেন্ট ট্রেড বা সাক্ষী বাণিজ্যের গুরুতর অভিযোগ আনেন। অভিযোগ উঠেছে, প্রভাবশালী আসামি বা প্রত্যক্ষদর্শীদের আর্থিক সুবিধার বিনিময়ে সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়েছে বা অব্যাহতি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যদি এই বিষয়টি ওঠে, তবে বাংলাদেশের নতুন সরকারের উপর বৈশ্বিক চাপ বাড়বে। ইতিমধ্যে জাতিসংঘের বিশেষ দূতরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকার যদি কিংসলি ন্যাপলি নোটিশের সন্তোষজনক উত্তর না দেয়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা বড় ধরনের সংকটের মুখে পড়বে। সূত্রগুলো বলছে, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে শেখ হাসিনার পক্ষ থেকে এই অভিযোগটি গ্রহণ করার সম্ভাবনা আছে। কাউন্সিল যদি অভিযোগটি গ্রহণ করে, তবে তারা একটি ওয়ার্কিং গ্রুপ অন কমিউনিকেশনস গঠন করবে এবং বিষয়টি পর্যালোচনার জন্য বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাইবে। জানা গেছে, কিংসলি ন্যাপলি জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং আরবিট্রারি এক্সিকিউশন বিষয়ক বিশেষ দূতের কাছে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে রেখেছে। যেহেতু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই তার আইনজীবীরা জরুরি আবেদন বা আর্জেন্ট অ্যাপিল করতে পারেন। জানা গেছে, কিংসলি ন্যাপলি ICCPR এর কাছে আবেদন করবে না, তারা বরং মানবাধিকার কাউন্সিলের কমপ্লেন্ট প্রসিডিউরের উপর বেশি গুরুত্ব দিবে। আবার এমন এক সময় শেখ হাসিনার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত তাকে হস্তান্তর করতে অনিচ্ছুক। কিংসলি ন্যাপলির এই নোটিশ ভারতকে একটি জোরালো যুক্তি দেবে। ভারত দাবি করতে পারবে যে যেহেতু শেখ হাসিনার বিচার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক উঠেছে এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, তাই তাকে হস্তান্তর করা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনার সাজা বাতিল না করে এবং তিনি আন্তর্জাতিক আদালতে যান, তবে ভারত সহ অন্যান্য দেশগুলোতে ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগের আবেদন করা হতে পারে। এটি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে, কারণ ভারত আন্তর্জাতিক আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে তাকে ফেরত পাঠাতে চাইবে না। দর্শক, বিশ্লেষকরা মনে করেন এই আইনি নোটিশটি একটি প্রি অ্যাকশন প্রোটোকল। 20 মাস পর পাঠানো এই চিঠি স্পষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা আইনি লড়াইয়ের ময়দান বাংলাদেশ থেকে সরিয়ে বিদেশের মাটিতে নিতে যাচ্ছেন। লন্ডনের ল ফার্ম নিয়োগ করা এবং ICC এবং জাতিসংঘে যাওয়ার হুমকি দেওয়ার লক্ষ্য হলো বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থাকে বিশ্ব দরবারে অগ্রহণযোগ্য ও রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হিসেবে চিহ্নিত করা।
আবার এই আইনি নোটিশটি কেবল শেখ হাসিনার ব্যক্তিগত লড়াই নয়, বরং এটি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের সাথেও জড়িত। আওয়ামী লীগ এই চিঠিকে তাদের রাজনৈতিক কামব্যাকের একটি হাতিয়ার হিসেবে দেখছে। 2-3 মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য যা যা কিছু প্রয়োজন সকল কিছুই আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা নিরলসভাবে করে যাচ্ছে। জুন মাসের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আগের মতো সক্রিয় রূপে ফিরে আসার জন্য অনেক বেশি চেষ্টা চালাচ্ছে এবং এই বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে যাচ্ছে নতুন 10 মুখ। অনেকেই প্রশ্ন করছে যে নতুন 10 মুখ এরা কারা? এরা আওয়ামী লীগের হঠাৎ করে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে আসছে না, এরা আওয়ামী লীগের মধ্যেই ছিল, কিন্তু আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকর্মী জেলে থাকার কারণে এবং অনেকে মারা যাওয়ার কারণে এই 10 মুখকে লাইমলাইটে নিয়ে আসা হচ্ছে। আমি এই বিষয় নিয়ে এবং অনেক ইউটিউবার এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছে যে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের 10 থেকে 15 জন শীর্ষ পর্যায়ের অনেক নেতাদেরকে গ্রুমিং করছে এবং আওয়ামী লীগকে আগামীতে কিভাবে নেতৃত্ব দিবে সেই ব্যাপারে দিক নির্দেশনাও দিয়েছে। এই সকল বিষয়ে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছিলাম এবং আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য সজীব ওয়াজেদ জয়ের একজন বন্ধু সাবেক মন্ত্রী বাংলাদেশের আরাফাত ভাই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নোফেলও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এইরকম আরো তরুণ যে সকল আওয়ামী লীগের নেতারা আছে তারাও কিন্তু আওয়ামী লীগের এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য যা যা কিছু করা প্রয়োজন তারা নিরলসভাবে করে যাচ্ছে। এই তালিকায় হাসান মাহমুদের নামও আছে এবং আরো অনেকের নাম আছে, আমি গুটি কয়েক জনের নাম বললাম আর তাদের নাম নাই বললাম। এরা আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য এবং সংগঠিত করে রাজপথে নামানোর জন্য যা যা করা প্রয়োজন তারা অনলাইনে এসে করে যাচ্ছে এবং আওয়ামী লীগের যে সকল তৃণমূল কর্মী আছে তাদেরকে উদ্বুদ্ধ করছে। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন। আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষেধাজ্ঞা আছে, সে কারণে আওয়ামী লীগ অনেক বেশি সংগঠিত হওয়ার পরও রাজপথে নেমে সুবিধা করতে পারছে না। যেদিনই দেখবেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে, সারা বাংলাদেশে মৌমাছির মতো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমে রাজপথ চাঙ্গা করে ফেলবে এবং অটোমেটিক্যালি ভাবে রাজপথ দখল হয়ে যাবে। সে ভয়ে কিন্তু এই বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলছে না এবং ডক্টর সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলেনি। তাই নিষেধাজ্ঞা তুলবে নাকি তুলবে না সে বিষয়ে আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা এটা মাথা থেকে ফেলে দিয়ে তারা একটা দিকে ফোকাস দিচ্ছে, যারা আওয়ামী লীগের নতুন 10 মুখ আছে তারা আওয়ামী লীগকে সংগঠিত করে রাজপথে নামিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করার দিকে ফোকাস তাদের। এটাই হওয়া প্রয়োজন ছিল আরো আগে থেকে। এখন যখন মাথায় নিয়েছে এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন এবং আওয়ামী লীগ যে খুব শীঘ্রই 2-3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হচ্ছে সেটা মোটামুটি আশেপাশে সকল আলামত দেখে বোঝা যাচ্ছে এবং যে সকল তরুণ নেতৃত্ব এখন আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে ভিতরগতভাবে সেটা কিন্তু আওয়ামী লীগের জন্য পজিটিভ সাইন। কারণ পুরনো সাইকেলে নেতৃত্ব দিয়ে এখন আর বাংলাদেশ আওয়ামী লীগ চলবে না এবং আধুনিকায়নের রাজনীতির সাথে অনেক কিছু খাপ খাবে না। সেই কারণে তরুণ নেতৃত্বের পাশাপাশি আওয়ামী লীগের পুরনো নেতৃত্ব রাখা হয়েছে, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আমার ভিডিওতে সবসময় কথাটা বলতাম। মোটামুটি সে সকল বিষয় এখন প্রতিফলিত হচ্ছে এবং তরুণরা এই সকল তরুণ আওয়ামী লীগ নেতাদের কথায় উজ্জীবিত হচ্ছে। গত 1-2 দিন আগেই সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নোফেল একটা কথা বলেছিল যে আপনার কমিটি নিয়ে এত পাগল হওয়ার কি আছে, কমিটি নিয়ে এত আলোচনার কিছু নেই। এখন কমিটি যদি দিয়েও দেয়, কাউকে যদি আমি সভাপতি বা সেক্রেটারি করি বা জয়েন্ট সেক্রেটারি করি, সে কি রাজপথে নামতে পারবে? আর যদি রাজপথে নামে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে। তাই এখন কমিটি ব্যাপারে ফোকাস না দিয়ে এখন আমাদের দুটো জিনিসের উপর ফোকাস দিতে হবে। কি প্রথম বিষয় হচ্ছে যারা এখন নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে রাজবন্দী করে রাখা হয়েছে তাদের মুক্তির দাবিতে আন্দোলন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয়ের ব্যাপারে আমাদের রাজপথে নেমে আন্দোলন করতে হবে যাতে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে ফেলা হয়। সো এই দুটা জিনিসই এখন আমাদের মেইন ফোকাস দিতে হবে, এই দুটা জিনিসের উপর আমাদের কাজ করতে হবে। তারপরে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা করবে তখন চিন্তা করা যাবে এবং কমিটির বিষয় নিয়ে আলোচনা করা যাবে। এটা একটি সুন্দর কথা, কারণ কমিটি দিয়ে কোনো লাভ নাই। কারণ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে না পারলে, রাজপথে নামার পরে যদি গ্রেপ্তার হয়ে যায় কমিটিতে পদ দিয়ে কি লাভ হবে? সো এই তরুণ নেতৃত্ব দিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারি। এবং আরাফাত ভাইও ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে রীতিমতো আওয়ামী লীগের যত গুরুত্বপূর্ণ আপডেট আছে সকল কিছু তিনি অবিরাম দিয়ে যাচ্ছে এবং আরো যারা 7-8 জন আছে আওয়ামী লীগের এই সকল বিষয় নিয়ে অ্যাক্টিভলি কাজ করছে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের অনেকের নাম আমি নাই বললাম। সো যারা যদি মনে করছেন আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে, শীর্ষ পর্যায়ের নেতারা আছে, তারা বিদেশে বসে বসে শুধু টকশো গরম করে, সেটা ভুল কথা। অনেক নীতি নির্ধারকের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তাদের কাজটা ঠিকভাবে করছে এবং তরুণদের মাঝে কি ধরনের বক্তব্য দিতে হবে, সে সকল বক্তব্য দিয়ে কিভাবে উজ্জীবিত করতে হবে সেই কাজগুলো নিরলসভাবে করে যাচ্ছে। গত 6 মাস আগে বলেছিলাম আওয়ামী লীগ যখন ফিরবে তখন কালবৈশাখী ঝড়ের ন্যায় সবকিছু লন্ডভন্ড করে দিয়ে ফিরবে, কারণ আওয়ামী লীগের সেই শক্তি, সেই জনসমর্থন, সেই অ্যাবিলিটি তাদের আছে। সম্প্রতি গোলাম মাওলা রনি তার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে বলেছে যে আওয়ামী লীগ পিপিলিকার মতো ছোট ছোট গুটি গুটি পায়ে তারা আসবে না, তারা কালবৈশাখী ঝড়ের ন্যায় লন্ডভন্ড করেই আসবে। কিন্তু বিশ্বাস করেন ভাই, ডেভিল ইনুসের সময় আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিয়েছিল, চাইলেই সেটা তারা লন্ডন ঝড়ের ন্যায় আসতে পারতো। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ওই যে স্যাক্রিফাইসের রাজনীতি, ক্ষমার রাজনীতি, তিনি বুঝতেছেন যে আওয়ামী লীগ সে কালবৈশাখী ঝড়, আওয়ামী লীগ এই দেশটাকে তৈরি করছে। আওয়ামী লীগ যদি ঝড় তৈরি করে তাহলে রাষ্ট্রের অনেক সম্পদের ক্ষতি হবে, সাধারণ মানুষের জীবনে অনেক বড় হুমকি হয়ে দাঁড়াবে, একটা গৃহযুদ্ধ বেঁধে যাইতে পারে।
যে কারণে নেত্রী সেটা চান যে জোরাতালির মাধ্যমে একটা নির্বাচন হইয়া যাক। যদি জোরাতালি হয় সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে আসুক। কারণ বিএনপি আপনারা জানেন সরকারে আসার আগে থেকেই তারা ৭১ মহান মুক্তিযুদ্ধ, সংবিধান, গণতন্ত্র রক্ষার জন্য তারা কাজ করবে, এটা তারা ওয়াদাবদ্ধ হয়েছে। বিএনপির প্রতি আওয়ামী লীগের অনেক বড় প্রত্যাশা না, এতটুকু একটা ভরসা আছে যে তারা সেটা করবে। কিন্তু এরই মধ্যে তারা যা কিছু করেছে অনেক প্রশ্নের তারা জন্ম দিয়েছে। সেই প্রতিশ্রুতি যদি তারা না রাখে তাহলে আওয়ামী লীগের আগামীতে কালবৈশাখী ঝড় সৃষ্টি করা ছাড়া অন্য কোনো ওয়ে নাই। তবে ইতিহাসের সেরা প্রত্যাবর্তন হবে এইটা নিশ্চিত। এখন বিএনপি সিদ্ধান্ত নেবে তারা ৭১ মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, আইন এবং সংবিধান সমুন্নত রাখবে, নাকি দেশে কালবৈশাখী ঝড়ের ন্যায় লন্ডভন্ড তৈরি করার পথেই হাঁটবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হলে, তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতায় থাকতে হলে, দেশ চালাতে হলে অবশ্যই আওয়ামী লীগের সহযোগিতা, আওয়ামী লীগের সমর্থন, তাদের অত্যাবশ্যকীয় এটা প্রয়োজন। কিন্তু রাজাকার, স্বাধীনতা বিরোধী এবং যারা দেশটাকে চায় নাই তাদের নিয়ে সংসদে লাফাঙ্গা লাফাঙ্গা প্রশ্নে একে অপরের মিডিয়ার সামনে এইগুলো বাঙালি বুঝে, এইগুলো আমরা বুঝি, আমাদের চোখে ধুলা দেওয়ার চেষ্টা করা যাবে না। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ৬০% জনগণ ভোট কেন্দ্রে না যাইও আওয়ামী লীগকে যে সমর্থন দিয়েছে, আওয়ামী লীগ সেই সমর্থনে যে দলিল আওয়ামী লীগকে দিয়েছে জনগণ, সেই দলিল মাফিক আওয়ামী লীগও তার সম্পদ বুঝে নেওয়ার জন্য প্রস্তুতি নিবে ইনশাআল্লাহ। তার জন্য প্রস্তুত রয়েছে, এখন শুধু একটা ডাকের অপেক্ষা। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।